এখন আলোচনা করব যে কলকাতার কালো কসাই এবং চট্টগ্রামের যে ইগুলা আয়না। তো কলকাতার কালো কসাই কারা? এটা কলকাতার কালো কসাই এটা আমার কথা না, এটা হলো গিয়া উত্তর ভারতে কলকাতাকে ঘৃণা করা হয়, উত্তর ভারত দক্ষিণ ভারতে। কারণ উত্তর ভারত দক্ষিণ ভারত কিন্তু প্রচণ্ডভাবেই, উত্তর ভারতের আয়না হলো দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতেই কিন্তু উর্দুর সাহিত্যিক উর্দুর জন্ম, কিন্তু গেও যোগী ভিক পায় না, ঘর কামড়কি ডাল বরাবর। কাজে সাহিত্যিক ভাষা হিসেবে উত্তর ভারতে সবসময় ইরানি বা ফার্সিকে গুরুত্ব দেওয়া হতো, কিন্তু এই দক্ষিণ ভারতে কিন্তু উর্দুই বিরাট বড় ব্যাপার। কারণ উর্দু তো উত্তর ভারতের ভাষা, এইটা উত্তর ভারতে কোনো দাম ছিল না, কিন্তু দক্ষিণ ভারতের লোকেরা যখন উর্দুতে সাহিত্য লেখা শুরু করলো, কালো কালো মানুষগুলা, তখন কিন্তু উত্তর ভারতেও ওরাও চিন্তা করলো যে আমরা উর্দুতে লেখিকা মানুষ বুঝতে পারবে। তো এইরকমই যে চট্টগ্রাম হলো বাংলাদেশ থেকে একেবারে রিমোট এরিয়া, একেবারে প্রান্তে। তো এই যেমন বলা হয় যে বাংলা ভাষা সিলেটে আহত হয়েছে এবং চট্টগ্রামে নিহত হয়েছে, তাহলে এই চট্টগ্রামের লোকেরা যদি বাংলা পারে এটাই মেলা। হ্যাঁ, তাদের উর্দুও দরকার নেই, বাংলা যদি পারে। তো কাজেই কলকাতার যে কালো কসাই, এই কথাটা ই মুভি থেকে নেওয়া হয়েছে, কলকাতার কালো কসাই এবং নাম কি বলে এই যারা মানে কলকাতার সাহিত্যিক বিকাশটা ঠিক হয়নি। এটা হলো গিয়ে প্রচণ্ডভাবেই কলোনিয়াল মেন্টালিটির, এবং এখানকার ব্রাহ্মণরা বিশেষ করে কলোনিকেই, ব্রিটিশ ফ্রেঞ্চ কলোনিকেই তারা খোদা মনে করেছে, এমন একটা অবস্থা। সেখানে রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ তিনজনই কিন্তু কিছুটা ব্রিটিশের ভক্ত। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। শরৎ একটুখানি কমে আসছে পরবর্তীতে, এখনও কিন্তু সেই ব্রিটিশের ভূত কলকাতার পরে সাওয়ার হয়ে আছে। তো কলকাতাকেই কলকাতার কালো কসাই, এটা কে বলছে? কলকাতার কালো কসাই কথাটা আছে তোফা মুভি, জিতেন্দ্র দেখার মতো একটা মুভি। জিতেন্দ্র এখানে নায়ক, জিতেন্দ্রর সাথে দুইজন নায়িকা, এর বিপরীতে আছে একজন জয়প্রদা আর একজন শ্রীদেবী। তো এখানে এই কথাটা আছে যে নায়িকাকে ভয় দেখাইতেছে কলকাতার কালো কসাই এসে যাবে। তো কলকাতার কালো কসাই কী জন্য? কারণ কলকাতাকে উত্তর ভারত সাহিত্যিকভাবে তাদের সাথে মেলে না। উত্তর ভারত দক্ষিণ ভারত এটা হলো গিয়া জার্মান দর্শন, আলোকিত দর্শন, আর কলকাতায় হল ব্রিটিশ ফ্রেঞ্চ কুয়াশাটা বর্তমান। তো এই ব্রিটিশ ফ্রেঞ্চ কুয়াশাকেই আবার কিন্তু এই করছে হলো গিয়া বড় করে তুলে ধরছে কয়েকজন। তার মধ্যে আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তারপরে এই চট্টগ্রামের এরা সবাই, আবুল ফজল, তারপরে আব্দুল করিম সাহিত্য বিশারদ, তারপরে এই আহমদ ছফা এবং শেষে সলিমুল্লাহ খান। তো এরা কিন্তু সলিমুল্লাহ খান অনেকখানি উর্দু জানেন, হিন্দি উর্দু শহরের যে শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানেন, কিন্তু যেহেতু তিনি তার জন্মভূমিটাই বা থেকে রিমোট, তারা একটা যেমন রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা এসব এলাকার লোকেরা, দিনাজপুর এসব এলাকার লোকেরা একটা হিন্দি মুভি রিলিজ হওয়ার 10 দিনের মধ্যে দেখে ফেলে। তো কাজেই হিন্দির সাথে উত্তর ভারতের সাথে উত্তর বাংলার, বিশেষ করে রাজশাহী বিভাগের প্রচণ্ড কানেকশন। এর ফলে মানে রাজশাহী বা উত্তরবঙ্গের লোকেদের অনেকখানি অনেস্ট বলা হয়, কারণ উত্তর ভারতের যে কনসেপ্টটাই হলো যে পবিত্র উদ্দীপনা, যেটা জার্মান থেকে আসছিল, সেই জার্মান থেকে যে পবিত্র উদ্দীপনাটা ইকবাল নিয়ে আসছে। আর তার পূর্বেও গালিব বা এদের সাথেও কিন্তু উত্তর ভারতের ভালো রকম যোগাযোগ ছিল, বিহার থেকে শুরু করে একেবারে করাচি পর্যন্ত। যদি আপনি এই সাহিত্যটা দেখবেন, এই সাহিত্যটা কিন্তু মূলত জার্মান ঘেঁষা, সূর্যের আলোকময়। তাহলে জিনিসটা হতো সূর্যের আলোকময়। যেমন আপনারা যদি দেখেন যে সেলিমান দিলও নাট্যকার আর মমতাজউদ্দিনও নাট্যকার, কিন্তু সেলিমান দিল অল্প বয়সে মারা গেল, কারণ সেলিমান দিল তো হিন্দি মুভি দেখে না, হিন্দি মুভি নিয়ে চিন্তা করে না। কিন্তু মমতাজউদ্দিন আহমেদ ছিলেন পশ্চিমবাংলার লোক, তিনি আসছিলেন হলো গিয়া মালদার লোক, তিনি বেসিক্যালি তিনি ইসে আসছিলেন, নাম কি বলে, এই চাঁপাইনবাবগঞ্জে, পরে তিনি ঢাকা গেছেন। তাহলে এই চাঁপাইনবাবগঞ্জ এবং মালদা এটা তো উত্তর বাংলার মধ্যে পড়েছে। তো উত্তর বাংলার লোকেরা কিন্তু হিন্দি মুভি প্রচণ্ডভাবে প্রভাবিত, তাদের মধ্যে আশাবাদ আছে। ফলে মমতাজউদ্দিন আহমেদের মধ্যে কিন্তু প্রচণ্ড আশাবাদ ছিল, যেটা সেলিম আল দীনের মধ্যে আমরা একটু কম পাই। বা এই জেমসের মধ্যে, রাজশাহীর লোক জেমসের গানগুলোর মধ্যে যে আশাবাদ আছে, সেই আশাবাদ কিন্তু এই পিওর চট্টগ্রামের যেটা, সেটা হলো গিয়া যদিও চট্টগ্রামে বড় হয়েছেন, কিন্তু মানে তার পরিবার ছিল রাজশাহীর। তো এই জেমসের মধ্যে যে আশাবাদ আছে, সেটা পিওর চট্টগ্রামের, বিশেষ করে আয়ুব বাচ্চির মধ্যে নেই। তো আয়ুব বাচ্চু ফটকে মারা গেছেন, তার দুঃখ কষ্ট এইসব, তার অ্যালবামের নামে কষ্ট, উড়াল দেব আকাশে, দুঃখ কষ্টের গান এত বেশি যে ও মেয়ে দুঃখ চেনো দেখুন, আরও বেশি কাদালে উড়াল দেবে আকাশে, খালি দুঃখ কষ্টের গান এইগুলো। ওই চট্টগ্রামটা কী করেছে, কলকাতাকে ফলো করেছে, কলকাতাকে ফলো করার ফলে কলকাতার অন্ধকারকে ফলো করেছে। কলকাতা ছিল ডিপলি কলোনিয়াল, ব্রিটিশ ফ্রেঞ্চ কুয়াশা সেখানে
প্রচণ্ডভাবে বিরাট ছিল। ফলে উত্তর ভারতের কোনো লিরিসিস্ট যেখানে সুইসাইড করেনি, সেটা শাহিল লুধিয়ানভি হোক, আর এই গুলজার হোক, আর এর নাম কি বলে এই মনসুর কি মজরু সুলতানপুরি হোক, আর এই কবি প্রদীপ হোক, কেউ কিন্তু সুইসাইড করেনি। কিন্তু বাংলার দুইজনের একজন লিরিসিস্ট, বিশেষ করে এই পুলক বন্দ্যোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার একজন পুলক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুইসাইড করেছেন। কাজেই বাংলাতে হতাশাবাদটা প্রচণ্ডভাবে বেশি, উত্তর ভারতে আশাবাদটা প্রচণ্ডভাবে বেশি। এবং উত্তর ভারতে যেমন একটা কথা বলা হয়, প্রচণ্ড চেষ্টার কথা বলা হয়, এবং বলা হয় যে তুমি যদি ব্যর্থ হও, তুমি তাহলে কী বলতো, যে আজান মহেশ ভাট বলতেছেন যে তুমি করো, এর নাম কী বলে, তুমি যদি একটা মুভি হিট করুক আর ফেলিওর হোক, তুমি একদিন রেস্ট নিবা, 24 ঘন্টা রেস্ট নেবা, পরের দিন 25তম আওয়ারে তুমি আবার কাজ শুরু করে দাও। তাহলে আবার কি বলতেছেন, এটা মহেশ ভাটের কথা। আবার উত্তর ভারতের আরেকজনের যেমন এই মানে এই সমীর আনজান বলতেছেন যে তুমি যদি সফল হতে চাও, ডাবল দ্য রেট অফ ফেলিওর, তুমি চেষ্টা করো বেশি বেশি, তাহলে বেশি বেশি ফেলিওর হবা, তাহলে তুমি সফল আলটিমেটলি হবা। দেখা যায় আমি এই সফল হওয়ার ইগুলো আমি বলে দিলাম বারবার। যেমন বাংলায় উত্তর ভারতের যেমন এই শিব খেরার বই, তিনি কাশ্মীরের বাড়ি, তিনি কিন্তু একটা বই আছে ইউ অলসো ক্যান উইন, তুমিও জিতবে। এটা কাশ্মীরের লোক কেন লিখলো, বাংলায় কেন আমরা লিখতে পারলাম না? কারণ বাংলায় তো আর ইকবাল নাই। আমাদের রবীন্দ্র বা এই শরৎ বা প্রমথ, এদের মধ্যে প্রচণ্ড পরিমাণ হতাশাবাদ বিরাজমান। তো কাজেই শরতের মধ্যে কম, কিন্তু রবীন্দ্রনাথ আর ইসের মধ্যে, এই বঙ্কিমের মধ্যে প্রচণ্ড পরিমাণ হতাশাবাদ আছে। কাজেই বাঙালি যদি আবার টপ হইতে চায়, তাহলে কিন্তু ওই ইকবালকে ফলো করা লাগবে, গালিবকে ফলো করা লাগবে, হালিকে ফলো করা লাগবে, শিবলি নুমানিকে ফলো করা লাগবে, স্যার সৈয়দকে ফলো করা লাগবে। তো এরা কিন্তু, এই যে 5 জনের নাম বলো, এরা কিন্তু উর্দু সাহিত্যের মানে দিকপাল। তাদের সঙ্গে মীর তকি মীর, বেদিল, এরাও তো আছে। তাইলে কী হবে, বাঙালি মুসলমানও তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাঙালি মুসলমানও তখন করবে, ওই যে নাম কী হলো, 200 কোটি বাজেটে মুভি করতে পারে দক্ষিণ ভারতের মতো। দক্ষিণ ভারতে কিন্তু উত্তর ভারতের প্রচণ্ড প্রভাব বিদ্যমান, এবং তারা ওই বললামই তো, দক্ষিণ ওই উর্দুর সাহিত্য শুরুই করেছে দক্ষিণ ভারত। কাজে আমরাও তো আর ইসের দিক থেকে, যে ওরা যেমন উত্তর দক্ষিণে আয়নাটা, উত্তরের আয়না দক্ষিণ, কিন্তু এখানে পশ্চিমের আয়না হলো পূর্ব, মানে কলকাতাও দক্ষিণে বাংলাদেশের, চট্টগ্রামের দক্ষিণে, কিন্তু এটা এই আয়নাটা হয়েছে পূর্ব পশ্চিম বরাবর। তো পশ্চিম থেকে পশ্চিমের আয়না হয়েছে কলকাতার পূর্ব, মানে কলকাতার আয়না হয়েছে চট্টগ্রাম। তো আমরা আশা করছি যে চট্টগ্রাম এই কলকাতাকে ফলো করা থেকে বেরিয়ে আসবে। সলিমুল্লাহ খান যেহেতু উর্দু জানেন, তিনি উর্দু ছবিগুলো নিয়ে চিন্তা করবেন, হিন্দি ছবিগুলো নিয়ে চিন্তা করবেন, উর্দু হিন্দির মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। সলিমুল্লাহ খান একটা চমৎকার বই লিখেছেন, বইটার নাম হলো গিয়া আহমদ ছফার বিশ্লেষণ। কিছু ভুল আছে তিনি, তারপরও কিন্তু অনেক তথ্যও আছে যেগুলো কাজে লাগবে। সেই বইটা হলো গিয়া বাঙালি মুসলমানের মনের উপরে। তিনি সলিমুল্লাহ খান একটা বই লিখেছেন, আমরি আহমদ ছফা, কিন্তু তার ওই বইতে অনেক ভুল আছে। সেই ভুলগুলো পরবর্তী সংশোধন করে নেবেন। আহমদ ছফার মতো ছোট মানুষকে ফলো করার জন্য বাঙালি মুসলমান জন্মায়নি। বাঙালি মুসলমান জন্মাইছে জার্মানির শ্রেষ্ঠ কবি গেটেকে ফলো করার জন্য। কারণ মানুষের যে এই সংস্কৃতি, এটা মাকামি না, একটা স্থানে আবদ্ধ থাকবে না। সে গোটা নাম কি বলে, গোটা ইকে মানে ছড়িয়ে পড়বে, গোটা ছায়াপথে মানুষকে ছড়াই পড়তে গেলে তাকে ওই নবজান বানাইতে হবে। তো বাঙালি মুসলমান তখন নবজান বানাবে ভয়জার মতো। তারপরে তাহলে তখন কী হবে, আমার কথাগুলি তখন বাঙালি মুসলমান সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। তা আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।